দর্শক আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ। বিভ্রান্তি না ছড়িয়ে বিরোধী দলকে সমাধানের পরিকল্পনা দেওয়ার চ্যালেঞ্জ। যেই বিদ্যুতের সমস্যা রয়েছে, যেই গ্যাসের সমস্যা রয়েছে, সেইটি সমাধানের জন্য তারা যদি সরকার থেকে ভালো কোনো পরিকল্পনা নিয়ে আসতে পারে, 6 মাসের মধ্যে তারা সমস্যার সমাধান করতে পারে, তাহলে তাদের প্রত্যেকটি পরিকল্পনা আমরা বাস্তবায়ন করব। মহেশখালী থেকে এলএনজি সরবরাহ বাড়ালেও কাটেনি সংকট। ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ সারি। পোশাক শিল্পের উৎপাদন নেমেছে অর্ধেকে। ঘন্টায় 1000 পিস প্রোডাকশন হতো, 1000 পিসের প্রোডাকশনের যে আমার উৎপাদন খরচ হতো সেটা আমার ডাবল হয়ে যাচ্ছে, কিন্তু আমার উৎপাদন হচ্ছে 500 পিস। প্রচুর পরিমাণ সিরিয়াল আছে, গ্যাস তো লাইন পাই না। 50টা 60টা 70টা এর উপরে গ্যাস আমরা দিতে পারি না স্যার। স্কুল কলেজের 1,23,000 শিক্ষক কর্মচারীর বকেয়া অবসর ভাতা প্রদান। ফ্যাসিবাদের লুটপাট থেকে রেহাই পাননি শিক্ষকরাও, বললেন প্রধানমন্ত্রী। হামে একদিনে আরও 8 জনের মৃত্যু। এ পর্যন্ত প্রাণ গেল 900-র বেশি। দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা ও অভিভাবকদের অসচেতনতা দায়ী, বলছেন চিকিৎসকরা। 9 শ্রমিকের মৃত্যু খতিয়ে দেখতে সীতাকুণ্ড শিপ ব্রেকিং ইয়ার্ডে তদন্ত কমিটি। মেলে বিষাক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাসের উপস্থিতি। এইখানে যদি কারো কোনো অবহেলা থেকে থাকে, কিছু থেকে থাকে, আমরা সেই ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণ করব। বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সমস্যার সমাধানে সরকার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। কয়েকদিনের মধ্যে গ্যাস সংকট কমে যাবে বলেও আশাবাদের কথা জানান সরকার প্রধান। বিরোধী দলের তীব্র সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, তাদের কাছে 3 মাসের মধ্যে সংকট সমাধানের কোনো পরিকল্পনা থাকলে সরকার তা গ্রহণ করবে। এ সময় বিরোধী দলকে হঠকারী ও বিভ্রান্তির রাজনীতি বাদ দেওয়ার পরামর্শ দেন তারেক রহমান। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার 82তম জন্মবার্ষিকী উপলক্ষে দুস্থ, অসহায় ও অসুস্থ মানুষের মাঝে চেক বিতরণ ও দোয়ার আয়োজন করে ঢাকা 17 আসনের বিএনপির নেতাকর্মীরা। অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর মহাখালীর টিএনটি মাঠের এই অনুষ্ঠানে তীব্র বিদ্যুৎ ও গ্যাস সংকট নিয়ে জনগণের ভোগান্তির কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, সংকটের দায় সরকার এড়াতে না পারলেও সমস্যার সূত্রপাত বিগত আমলের। বিগত 17 বছর বাংলাদেশের নিজস্ব যে প্রাকৃতিক সম্পদ, যে গ্যাস কূপগুলো ছিল, স্বৈরাচাররা একটি গ্যাস কূপ নতুন করে তারা খনন করেনি বা করতে দেয় নাই সরকারি সংস্থা যেটি আছে, বরং তারা এই পুরো সেক্টরটিকে বিদেশিদের হাতে ছেড়ে দিয়েছিল। কারিগরি ত্রুটি সারানো হয়েছে। আমি আশা করি ইনশাআল্লাহ আল্লাহর রহমত থাকলে আগামী কয়েকদিনের মধ্যে এই সমস্যা অনেকাংশে, গ্যাসের সমস্যা কমে আসবে। প্রিয় ভাই বোনেরা, সমগ্র বাংলাদেশের মানুষ যে বিদ্যুতের কষ্ট পাচ্ছেন, আমি আন্তরিকভাবে তার জন্য দুঃখ প্রকাশ করছি। কিন্তু এই সরকার, আপনাদের সরকার, এবং আমরা কাজ করছি যত দ্রুত সম্ভব মানুষকে এই কষ্টের হাত থেকে রক্ষা করার জন্য। জ্বালানি সংকট নিয়ে বিরোধী দলের সমালোচনা জবাবে সরকার প্রধান বলেন, অন্তর্বর্তী সরকারই 3য় ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের কাজ বন্ধ করে দেয়। পিছনে ফ্যানের বাতাস কাটছে আর সামনে বলছে বিদ্যুৎ চাই, বিদ্যুৎ চাই। এই হচ্ছে তাদের হঠকারিতা। তাদের সহকর্মীরাও তো সরকারের দায়িত্ব ছিল, তখন তারা কি করেছিল? এই যে 3য় যেই জাহাজটির হওয়ার কথা ছিল গ্যাসের জন্য, এই জাহাজের পারমিশন তো তারাই ক্যান্সেল করে দিয়েছিল। যেই গ্যাসের সমস্যা রয়েছে সেইটি সমাধানের জন্য তারা যদি সরকার থেকে ভালো কোনো পরিকল্পনা নিয়ে আসতে পারে, যে পরিকল্পনা আগামী 3 মাসের মধ্যে, বাদ দেন 3 মাস, আরো 3 মাস আমি তাদেরকে দিলাম, যদি 6 মাসের মধ্যে তারা সমস্যার সমাধান করতে পারে, তাহলে তাদের প্রত্যেকটি পরিকল্পনা আমরা বাস্তবায়ন করব। আর যদি তারা দেশকে বিভ্রান্ত করার জন্য এইসব কথা তারা বলে থাকে, তাহলে অবশ্যই তাদেরকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। জ্বালানি সংকটের দীর্ঘমেয়াদী সমাধানে সরকার পরিকল্পনা নিয়েছে জানিয়ে দ্রুত 3য় এলএনজি টার্মিনাল স্থাপনের কাজ শুরু হবে বলে জানান প্রধানমন্ত্রী। এর জন্য অবশ্যই আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, দেশবাসীকে ধৈর্য ধারণ করতে হবে, কারণ এই জাহাজগুলো বানাতে যথেষ্ট সময় প্রয়োজন হয়। আনোয়ারুল হক পরে অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান তুলে দেন বিএনপি চেয়ারম্যান। 1 লক্ষ টাকার আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে।
এতে টানা প্রায় ৩ সপ্তাহ সংকটের পর রাজধানীতে গ্যাস সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। দুপুরের পর অনেক বাসাবাড়িতে স্বাভাবিক হয়েছে গ্যাস সরবরাহ, তবে স্বস্তি ফেরেনি সিএনজি ফিলিং স্টেশনগুলোতে। মগবাজার, কুড়িল ও খিলক্ষেতের বিভিন্ন স্টেশনে আজও যানবাহনের দীর্ঘ লাইন। গ্যাস নিতে 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে চালকদের। ভোরেই ফিলিং স্টেশনে হাজির চালকরা, কিন্তু সময় গড়ালেও কমেনি গাড়ির সারি, কাটেনি ভোগান্তি। শনিবার সকাল থেকে মগবাজার, কুড়িল ও খিলক্ষেত সহ রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে দেখা যায় গাড়ির দীর্ঘ লাইন। গ্যাসের সরবরাহ কিছুটা বাড়লেও চাহিদার তুলনায় তা এখনও পর্যাপ্ত নয়। 4 থেকে 5 ঘন্টা বা 6 ঘন্টা আমরা সিরিয়ালে দাঁড়িয়ে থাকি। এই যে রাত্রেও ঘুমাইতে পারি না, গ্যাসটা নিয়ে রাখিয়া পরের দিনের জন্য নিয়ে রাখতো। প্রচুর পরিমাণ সিরিয়াল আছে, গ্যাস তো লাইন পাই না। 120 টাকার বা 100 টাকার গ্যাস পাই, একটা ভাড়া মারলে পরে গ্যাস কমে যায়। 50টা, 60টা, 70টা এর উপরে গ্যাস আমরা নিতে পারি না স্যার, এই অবস্থা পাম্পের। চালকরা জানান, গ্যাসের জন্য দিনের বড় একটি সময় চলে যাচ্ছে ফিলিং স্টেশনের লাইনেই। এতে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা আর সরাসরি প্রভাব পড়ছে রোজগারে। পাম্প পর্যন্ত যাই, তখন বলে লাইনে গ্যাস নাই, তখন আমাকে কি পরিস্থিতি হয়। আমি মনে হয় সারা রাত্র ফাঁস হয়ে যায় গ্যাস লইতে। আমাকে চলতে ফিরতে খুবই অবস্থা খারাপ। তীব্র গরমের ভিতরে যে আমরা এই যে 2.5 ঘন্টা 4 ঘন্টা পর গ্যাস নিতে আইসা গ্যাসের পাম্পে গ্যাসের প্রেশার নাই। কর্তৃপক্ষ তো বুঝতে চায় না, সবাই পায়, তোমরা কেন পাও না? যে কোনো অবস্থায় সম্ভব সরকারের কাছে বিনীত আবেদন, এই সমস্যা দ্রুত সমাধান করেন। এদিকে টানা প্রায় 25 দিনের সংকটের পর মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনালের একটি পূর্ণ সক্ষমতায় এবং অন্যটি আংশিক চালু হওয়ায় শনিবার ভোর থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। সংশ্লিষ্টরা বলছেন, সরবরাহ স্বাভাবিক হতে সময় লাগবে আরও কিছুদিন। তবে আগের তুলনায় কিছুটা স্বস্তি ফিরেছে বাসাবাড়িতে। রাজধানীর বিভিন্ন এলাকায় বেড়েছে গ্যাসের চাপ ও সরবরাহ, ফলে রান্নাসহ নিত্যদিনের কাজে কিছুটা স্বাভাবিকতা ফিরতে শুরু করেছে। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। জ্বালানি সংকটে হুমকির মুখে পোশাক শিল্পের অস্তিত্ব। কারখানা সচল রাখতে হিমশিম খাচ্ছেন উদ্যোক্তারা। উৎপাদন নেমেছে সক্ষমতার অর্ধেকেরও নিচে। ক্রেতাদের চাপে বিমানে পণ্য পাঠাতে বাধ্য হচ্ছেন অনেকে। জ্বালানি সংকটে দ্রুত সমাধান না হলে অনেক কারখানা বন্ধ হয়ে যেতে পারে বলেও আশঙ্কা করছেন উদ্যোক্তারা। বলছেন, চলমান পরিস্থিতিতে আস্থা হারাচ্ছেন ক্রেতারা। কমছে রফতানি আদেশ, যা পুরো শিল্পের জন্য অশনি সংকেত। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্য সংকট, যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপ সহ বৈশ্বিক নানা সমস্যাই এমনিতেই সংকটে দেশের পোশাক শিল্প। নেতিবাচক প্রভাব পড়েছে রপ্তানিতে। উৎপাদন ব্যয় মেটাতেই হিমশিম খাচ্ছেন উদ্যোক্তারা। এর সাথে যোগ হয়েছে তীব্র জ্বালানি সংকট। সবচেয়ে বেশি কর্মসংস্থান নির্ভর পোশাক শিল্পের অস্তিত্বই এখন হুমকির মুখে। দিনের অর্ধেকের বেশি সময় বন্ধ থাকছে কারখানা, অলস সময় কাটাচ্ছেন শ্রমিকরা। উভয় সংকটের মধ্যে আছে, না পারতেছে চালাইতে, না পারতেছে বন্ধ করে দিতে। ফ্যাক্টরিতে যে প্রোডাকশন ছিল তা অনেকাংশেই কমে গেছে এবং লোকজন বসিয়ে বসিয়ে আমার বেতন দেওয়া লাগতেছে। আমরা যখন প্রেসার পাই না, এটার মূল কারণ হলো ওয়ানলি গ্যাসের ডিস্ট্রিবিউশনের সমস্যা। উদ্যোক্তারা বলছেন, জ্বালানি সংকটে অর্ধেকেরও নিচে নেমেছে কারখানার উৎপাদন। সম্ভব হচ্ছে না সময় মতো পণ্য সরবরাহ, ফলে দাম কমিয়ে দিচ্ছেন ক্রেতারা। কেউ কেউ বাধ্য করছেন বিমানে পণ্য পাঠাতে। এভাবে চলতে থাকলে অনেক কারখানা বন্ধ হয়ে যেতে পারে বলেও আশঙ্কা তাদের। জেনারেটর ব্যাকআপ হয়ে গেছে বিদ্যুৎ, যে কখন বিদ্যুৎ আমি জানি না, জেনারেটর চলবে, জেনারেটর ব্যাকআপ দিয়ে বিদ্যুৎ আমাদের জিনিস এরকম হয়ে গেছে। আমাদের শ্রমিকদের ইফিসিয়েন্সি লেভেল নাই, আর এখন বিদ্যুৎও জ্বালানির কারণে আমাদের প্রোডাকশন আরও 50% চলে গেল। আমরা এখন নাইয়ের মধ্যে বেঁচে আছি। এই অবস্থায় চলতে থাকে আরও 2-1 সপ্তাহ, তাহলে আমি আজকে আপনাকে বললাম 100 ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে, যেখানে আমাদের শ্রমিকরা চাকরি হারাবে। এক্সিস্টিং ফ্যাসিলিটি সব কিছু আমার ঠিক আছে, কিন্তু সেখানে আমার প্রোডাকশনটা আমার অ্যাচিভ হচ্ছে না। তো ফলে যেটা হচ্ছে যে আমার যেখানে ঘন্টায় 1000 পিস প্রোডাকশন হতো, 1000 পিসের প্রোডাকশানের যে আমার উৎপাদন খরচ হতো সেটা আমার ডাবল হয়ে যাচ্ছে, কিন্তু আমার উৎপাদন হচ্ছে 500 পিস। ওয়ার্কারের স্যালারি ইন টাইম দিতে পারবো না, আমি আমার ব্যাংকের রিপেমেন্ট আমি ইন টাইমে করতে পারবো না। সময় মতো শ্রমিকের বেতন ভাতা পরিশোধ নিয়েও চিন্তিত কারখানা মালিকরা। জানান, উৎপাদন কমে যাওয়ায় নতুন রপ্তানি আদেশ পাওয়া নিয়েও শঙ্কিত তারা। যে অবস্থা চলছে, আমরা কোনো শিপমেন্ট টাইমে করতে পারছি না,
প্রত্যেকের অ্যাকশন চাচ্ছি, কেউ অ্যাকসেপ্ট করতেছে, কেউ করতেছে না, কেউ ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে, কেউ এর কথা বলতেছে, বার্গেনিং চলতেছে, বা এরা আস্থার সংকটে হারাচ্ছে যে কবে আমাদের গ্যাস ফাইনাল হবে, কবে বিদ্যুৎ ফাইনাল হবে, কবে টাইমলি শিপমেন্ট করতে পারবো। অটোমেটিকলি আমাদের অর্ডারগুলি এখন বিভিন্ন দেশে চলে যাচ্ছে, তারা প্রয়োজনে 10 মিনিট 50 সেন্ট $1 বেশি দিয়ে নেবে, টাইমলি মাল পাবে, কারণ আমরা তো $1 কম দিয়েও টাইমলি মাল দিতে পারছি না। এটা খুব সিরিয়াসলি এটা আমরা ওয়ার্ন হচ্ছি যে তারা ওইভাবে আমাদেরকে এখন যে এক্সিকিউশনের যে আমাদের অর্ডারগুলো এখন প্লেস করার কথা ছিল সেই অর্ডারগুলো তারা ডিলে করছে। তারা রীতিমতো আর আমাদেরও এখন যে পজিশন, এই অবস্থাতে তাদের অর্ডার শিপমেন্ট না করে আসলে আমরা নতুন অর্ডারের শিডিউলের জায়গাতে তাদেরকে আমরা পুশও করতে পারছি না। জ্বালানির অনিশ্চয়তা দূর না হলে অস্থির হয়ে উঠতে পারে পোশাক শিল্প। তাই সংকট সামাল দিতে দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন উদ্যোক্তারা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দেশে গ্যাস সংকট থেকে উত্তরণের জন্য অবকাঠামো তৈরি করে এই পরিস্থিতি থেকে বের হতে বছর 2-1 সময় লাগবে। সিলেটে এটি কর্মশালা শেষে এমনটাই জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মূল গ্রিড লাইনে একটা কানেক্টিং পাইপ লাগে, তো সেই পাইপটা আসে সমুদ্রের পানির নিচ দিয়ে, সেটি করার জন্য বছর 2-1 সময় লাগে। আমি আশা করি চ্যালেঞ্জগুলি আপনাদের সামনে স্পষ্ট। তো এই সমস্যাগুলি মিটিয়ে নতুন এফএসআরইউ ইনস্টল করা, পাইপলাইন সেট করা এবং এটা করার জন্য 2 বছর সময় দরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদী সরকারের লুটপাট থেকে রক্ষা পাননি শিক্ষকরাও। তাদের শ্রম ঘামে অর্জিত তহবিল দেউলিয়া করে দিয়েছিল লুটপাট চক্র। বেসরকারি শিক্ষক কর্মচারীদের অবসর ও কল্যাণ তহবিলের অর্থ প্রদান কার্যক্রম উদ্বোধন করে কথা জানান তিনি। এ সময় প্রধানমন্ত্রী শিক্ষক কর্মচারীদের ব্যাংক হিসেবের অনুকূলে ছাড় করেন 2035 কোটি টাকা। পাওনা টাকা সর্বোচ্চ 6 লাখ করে টাকা পেয়েছেন শিক্ষকরা। প্রধানমন্ত্রী বলেন, এখন থেকে অর্থ পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না শিক্ষকদের। তো মারা গেছে কবরে, তার সন্তানরাও তার স্ত্রী এখনো টাকা পায়নি, চিকিৎসার অভাবে সে চিকিৎসা হয়েছে কিন্তু সে টাকাটা খরচ করতে পারে না। এখানে অবসরে যাওয়া বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের অবসর ভাতার টাকা পেতে ভোগান্তি যেন নির্মম নিয়তি। অপেক্ষা এত দীর্ঘ যে নিজের শ্রম ঘামে অর্জিত টাকা হাতে না পেয়েই মারা যান 15% শিক্ষক কর্মচারী, যাদের অধিকাংশই শেষ জীবন কাটান ঋণ, রোগ আর হতাশায়। বর্তমানে আমার খুব কষ্ট বাবা, এই চালের বাড়ি নেই, খাবার বাড়ি নেই। এমন আক্ষেপ আর অপেক্ষা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সব কক্ষেই। অপেক্ষা আছে শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টেও। এখন পর্যন্ত শিক্ষকদের সেই পাওনা টাকার পরিমাণ 10,000 কোটি টাকারও বেশি। কোনো লোক অবসরে যাই টাকা সে খাই যেতে পারে না। এই সংকট কাটাতে সরকার একসাথে 1,23,000 শিক্ষক কর্মচারীদের জন্য 2,035 কোটি টাকা ছাড় করল। ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী তারেক রহমান সফটওয়্যার সিস্টেমে ক্লিক করে এর উদ্বোধন করেন। এ সময় অনলাইনে সংযুক্ত ছিলেন 64 জেলার সংশ্লিষ্টরাও। পরে 10 জন শিক্ষকের হাতে স্মারক চেক তুলে দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, টাকা পেতে নানা রকম ভোগান্তি পোহাতে হয়েছে শিক্ষকদের। দুঃখজনক হলেও সত্য, টাকা পেতে ঘুষও দিতে হয়েছে। পতিত পরাজিত বিতাড়িত ফ্যাসিবাদী সরকার যেভাবে ব্যাংক, বিমা সহ প্রতিটি সেক্টর থেকে লুটপাট করেছিল, সেই লুটপাটের কবল থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকদের স্বার্থ রক্ষায় গঠিত উল্লেখিত 2টি তহবিলও রেহাই পায়নি। প্রধানমন্ত্রী জানান, এখন থেকে ঘুষ, অনিয়ম আর ভোগান্তি ছাড়াই টাকা পৌঁছে যাবে শিক্ষকদের হাতে। অবসরকালীন সুবিধার টাকা পেতে আপনাদেরকে আর অফিসে অফিসে ঘুরতে হবে না, আর কোনো ভোগান্তি আপনাদেরকে পোহাতে হবে না এই সংক্রান্ত বিষয়, আর কোনো মধ্যস্বত্ব ভোগীর যন্ত্রণা এই বিষয়ে আপনাদেরকে ভোগ করতে হবে না। আপনারা শিক্ষকতা পেশা থেকে অবসর গ্রহণ করলেও আপনাদের কাছ থেকে শিক্ষা নিয়ে অসংখ্য শিক্ষার্থী নিজেদেরকে নানা পেশায় প্রতিষ্ঠিত করেছে এবং বর্তমানে করছে এবং ভবিষ্যতেও করবে। এখানেই একজন শিক্ষকের সার্থকতা। অনুষ্ঠানে বক্তারা জানান, ভুয়া শিক্ষক দেখিয়ে তহবিলের টাকা আত্মসাতের নজির আছে অবসর সুবিধা বোর্ডের। এছাড়াও কর্মকর্তাদের যোগসাজশে এক একজনকে একাধিকবার টাকা দেওয়ারও ঘটনাও ধরা পড়েছে। এগুলোকে দলীয়করণ করা হয়েছিল, বেছে বেছে মানুষদেরকে দেওয়া হতো, আর যারা গণতান্ত্রিক মানুষ তাদেরকে বঞ্চিত করা হতো। বছরের পর বছর ধরে এভাবেই চলছিল। তারপর 2022 সাল থেকে সেটা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী যে বন্ড কেনার টাকা দিয়েছেন, সেই নিয়ে টোটাল আমাদের 38,000 কোটি টাকার বন্ডের সম্পদ রয়েছে এবং এই আয় দিয়ে
আমরা আজকে যে যাত্রা শুরু করলাম, আগামী বছরে আমরা ক্রমান্বয়ে আপনাদের বাকি সকল টাকা পরিশোধ করব ইনশাআল্লাহ। টাকা হাতে পেয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান শিক্ষকরা। কল্যাণের টাকা পেয়ে আমি খুবই আনন্দিত। আপনিও দোয়া করবেন যাতে করে আরো যারা শিক্ষক আছেন যাদের কাছে এখন আমরা পৌঁছে দিতে পারিনি, তাদের যাতে সম্পূর্ণ টাকা ধীরে ধীরে আমরা পৌঁছে দিতে পারি, যাতে করে তাদের কষ্ট লাঘব হয়। আপনি দোয়া করবেন সরকারের জন্য। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা। গণটিকা দেওয়ার প্রায় 3 মাস পরও হামের আক্রমণ থামছে না, বাড়ছে মৃতের সংখ্যাও। গত 24 ঘন্টায় হাম উপসর্গে 8 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণহানি ছাড়িয়েছেন 900। চিকিৎসকরা বলছেন মাইক্রো প্ল্যানিং করে টিকা দিতে পারলে এখনও হাম নিয়ন্ত্রণে আনা সম্ভব। তাদের মতে শিশুর দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার কারণেও হাম মোকাবেলা কঠিন হয়ে পড়ছে। বলেন এখনও টিকার আওতায় আসেনি অনেক শিশু। কাউসার হোসেনের ক্যামেরায় লামিয়া তিথির রিপোর্ট। যে ছোট্ট মুখটায় সারাদিন হাসি লেগে থাকার কথা, আজ সেই মুখটা জ্বরে ক্লান্ত আর নিস্তেজ। অসহায় চোখে শুধু মায়ের দিকে তাকিয়ে রয়েছে। টাঙ্গাইল থেকে আসা এই ছোট্ট শিশুটির নাম মুনতাহা, বয়স মাত্র 9 মাস। এই 9 মাস বয়সে কথা ছিল শিশুটি দাপিয়ে বেড়াবে সারা ঘর। তবে এখন তার দিন কাটছে হাসপাতালের বিছানায়। গত 4 দিন যাবৎ ভর্তি ছিলাম ওইখানে। 4 দিনে মানে ডাক্তার গতকালকে বললো যে ভালো অনেকটা কমে গেছে, তখন মানে আমাদের বেটে দিয়ে দিল। কিন্তু আসার পরে আজকে মনে হতেছে যে আমরা মানে ডাক্তার বলতেছে যে ভালো আছে, কিন্তু আমরা ভালো পাচ্ছি না। মুনতাহার মতো এমন অনেক শিশু হাসপাতালের বিছানায় হাম নিয়ে কাতরাচ্ছে। অভিভাবকরা বলছেন এখনও জেলা উপজেলা পর্যায়ে হাম চিহ্নিত করতে সময় লাগছে। প্রতিদিন হামে আক্রান্ত হচ্ছে 1000-এর বেশি শিশু। এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে শিশু মৃত্যু হয়েছে প্রায় 900। বাবু বেশি অসুস্থ ছিল, তাই জন্য ঢাকা নিয়ে আসছি। আজকে ঢাকা 4 দিন যাব, অনেকটা আল্লাহ রকমতে সুস্থ হয়েছে। এই দোয়া দিতে যাই জ্বর, ঠান্ডা জ্বর আছে তো এতে ডাক্তার দেখাইছি, এখন এখানে তো আবার যাইয়ে অনেক সিরিয়াসভাবে যাইয়ে অসুস্থ। গত বৃহস্পতিবার দিন আসছিলাম ডেঙ্গু, হাম প্লাস নিউমোনিয়া, ওই বুকের ইনফেকশন এগুলো নিয়ে। এখন আজকে 8 দিন। জ্বর ছিল 7 দিন, গেছে শনিবার থেকে সকালে হাম দেখছিলাম। হাম দেখে রবিবার দিন দুপুরে 1টা বাজে আমরা এখানে ভর্তি হয়েছি। হাম ভালো হয়ে গেছে, আর হলো শ্বাসকষ্ট আছে দেখা ম্যামরা রাখছে। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের অধ্যাপক আতিকুল ইসলাম জানান এখনও অনেক জায়গা ভ্যাকসিনেশনের আওতায় আনা সম্ভব হয়নি, যার কারণে এখনও হাম নিয়ন্ত্রণে আসেনি। নিয়ন্ত্রণ আনার জন্য আমি মনে করি 1 নম্বর হলো ভ্যাকসিনেশন মাস্ট, এবং পকেট খুঁজে বাড়ি বাড়ি গিয়ে এটা মানে সার্চ করা যে এই বাচ্চারা ভ্যাকসিন দিছে কিনা। কারণ অনেক সময় সচেতন না মারা, যে তার ভ্যাকসিন দেওয়া হয় না, দেওয়া থাকলে সেন্টারে পাঠান। আর দ্বিতীয়ত হলো ব্রেস্ট ফিডিংয়ের উপর জোর দিতে হবে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ জানালেন গবেষণা সংস্থার তথ্যে বিভ্রান্ত হয়েছে সরকার। আরও যাচাই বাছাই করে টিকা নিয়ে মাইক্রো প্ল্যানিং করা দরকার, না হলে টিকার সফলতা আসবে না বলেও মনে করেন এই বিশেষজ্ঞ। যদি সেই বস্তি এলাকায় তারা মানে দিনের পর দিন এসে সেখানেই টিকাদান কেন্দ্র করতেন, তাহলে বাচ্চাগুলো সকালে না হয় বিকালে না হয় সন্ধ্যা তারা টিকাটা দিয়ে যেত। সেটা এবারে করা হয়নি। টিকা আনার পরেও যে টিকা এখনও পর্যন্ত ঘাটতি আছে, এটা তো স্বীকার করতে রাজি না। এবং সবচেয়ে বড় কথা, ইউনিসেফ বলেছে এখন থেকে 2 মাস আগে পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়ে গেছে। এটাকে খুবই বিভ্রান্ত করেছে সরকারকে। কারণ স্বভাবতই ইউনিসেফের কথা, WHO-র কথা সরকারের নীতি নির্ধারকরা এবং জনগণ অধিক মাত্রায় বিশ্বাস করে। তারা যখন এভাবে একটা মানে অসম্পূর্ণ তথ্য দিয়ে বিভ্রান্ত করেছে, সেটা তারা ক্ষতিপূরণ করা উচিত। 95% শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা এখনও অর্জিত হয়নি বলেও মনে করেন এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। এখন তারা স্বীকার করছে অনেক দিন পরে যে কোনো জায়গায় 95% শিশু টিকা পায়নি, বিশেষ করে যারা বঞ্চিত শিশু। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। নিরাপত্তা ত্রুটি নিয়েই চলছিল চট্টগ্রামের সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপইয়ার্ড। শ্রমিকদের সুরক্ষায় কোনো ব্যবস্থা নেই। 3 দফা নোটিশ দেওয়ার পরও পাল্টায়নি চিত্র। শুক্রবার গ্যাস বিষক্রিয়ায় 9 শ্রমিকের মৃত্যু এবং 25 জন আহতের পর টনক নড়ে। গ্যাস মুক্ত না করেই ঝুঁকিপূর্ণভাবে জাহাজ কাটার প্রমাণ মেলে। ঘটনা তদন্তে এখন পর্যন্ত 3টি কমিটি গঠিত হয়েছে। এই সেই স্ক্র্যাপ জাহাজ যেটির ট্যাঙ্কে কাজ করতে গিয়ে প্রাণ হারায় 9 জন শ্রমিক। শনিবার সকালে শিপ ইয়ার্ডটিতে তদন্তে গিয়ে বিস্ফোরক অধিদপ্তর জানায়
ঘটনার 6 ঘন্টা পর গিয়েও সেখানে বাতাসে 10.8 ppm মাত্রার বিষাক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি মিলেছে, যা থাকার কথা ছিল শূন্য। ধারণা করা হচ্ছে দুর্ঘটনার সময় সেখানে বাতাসে হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি ছিল 100 ppm এর বেশি। গ্যাস মুক্ত না করে জাহাজ কাটার কারণেই এই দুর্ঘটনা। তো এখানে আসলে হাইড্রোজেন সালফেটের উপস্থিতি শূন্য থাকার কথা ছিল, মানে থাকাই কথা ছিল না। তো আমরা যেটা রেফারেন্স ভ্যালু দেখেছি যে 0 to 20 হচ্ছে লো রেঞ্জে, 20 to 100 হচ্ছে গিয়ে মিডিয়াম রেঞ্জে, ডেথ কজ না, বাট 100 আপ হচ্ছে ডেথ কজ, যেটা রেফারেন্স ভ্যালু পেয়েছি। তো মেবি হচ্ছে এখানে 100 আপ ছিল যখন ইনসিডেন্টটা হয়েছে। ঘটনার দিন শুক্রবার ছিল ছুটির দিন, তারপরও খোলা ছিল শিপইয়ার্ডটি। বাধ্য করা হয় শ্রমিকদের কাজ করতে। একই সাথে শ্রমিকদের সেফটি সিকিউরিটি মানা হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর, যা খতিয়ে দেখছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। এখানে কোনো নিরাপত্তা নাই, এখানে অক্সিজেন রাখে নাই ওরা, এত বড় কোম্পানি। একবার ঘুরছিল কিন্তু দানা থাবা দিয়েছে যে কিছু জানেন, ওই যে বাইরের লোকরা দানা থাবা দিয়ে কাজ করার আগেই এখানে কোনো গ্যাস থাকবে না, এখানে কোনো তৈল জাতীয় পদার্থ থাকবে না, এগুলো নিশ্চিত করার পরেই কাস্টিং করার কথা। এই জন্য তদন্ত কমিটি হচ্ছে, যদি ছুটির দিনে কাজ করিয়ে থাকে আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে, শ্রম আইন অনুযায়ী প্লাস অন্যান্য আইন অনুযায়ী। গ্রিন শিপইয়ার্ডের সার্টিফিকেট কিভাবে পেল ইয়ার্ডটা এত প্রাণহানির পর, তা নিয়ে প্রশ্ন উঠেছে। খোদ শিপ ব্রেকিং অ্যাসোসিয়েশনও প্রশ্ন তুলেছে বিষয়টি নিয়ে। ঘটনা তদন্তে হয়েছে 5 সদস্যের কমিটি। একটা গ্রিন ইয়ার্ডে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে কেনই আর গ্রিন ইয়ার্ড করা, তাই তো? বাট আমরা চেষ্টা করব যাতে এটা তদন্ত হয় এবং একটা আসল বিষয়টা বেরিয়ে আসে এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেই পদক্ষেপটা আমাদের এখন বিবেচনার বিষয়। এদিকে ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পাশাপাশি 11 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে শিল্প মন্ত্রণালয়। প্রতিষ্ঠানটির দুর্ঘটনার আগে ও পরে সকল অনিয়ম, ঘাটতি ও অবহেলা তদন্ত প্রতিবেদনে তুলে আনা হবে বলছেন শিল্প সচিব। এই ধরনের ইনসিডেন্ট কেন ঘটলো এটা আমরা ডেফিনেটলি খুঁজে বের করব। এইখানে যদি কারো কোনো অবহেলা থেকে থাকে, কিছু থেকে থাকে, আমরা সেই ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণ করব। তবে এখনও মামলা হয়নি 9 শ্রমিক মৃত্যুর ঘটনায়। পরিবার মামলা না করলে পুলিশই আইনগত ব্যবস্থা নেবে বলছেন পুলিশ সুপার। একটা ড্রাফট রেডি করে রেখেছি যে এইখানে কোনো ধরনের কোনো গাফিলতি বা অবহেলা বা এই কর্তৃপক্ষের কোনো কিছু ছিল কিনা সেটা আমরা একটু ধারণা নিয়ে তারপর আমরা ফুল আইনগত ব্যবস্থা নেব। এদিকে এখনও ক্ষতিপূরণের 10 লাখ টাকা পায়নি নিহতদের পরিবার। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার উপর হামলার অভিযোগ উঠেছে। বিকেলে কুষ্টিয়া শহরের 6 রাস্তার মোড় এলাকায় এই ঘটনা ঘটে। আমির হামজার সাথে থাকা কয়েকজন জানান তারা একটি অনুষ্ঠান শেষ করে ফিরছিলেন। এ সময় গণ অধিকারের নেতাকর্মীরা তাদের উপর হামলা চালায়। তাদের দাবি, গণ অধিকারের নেতাকর্মীদের ইট পাটকেলে আমির হামজা সহ বেশ কয়েকজন আহত হয়, ভাঙচুর করা হয় গাড়ি। তবে গণ অধিকার পরিষদ নেতাদের দাবি, তাদের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে হট্টগোল বাধায় আমির হামজার লোকজন। পরে সন্ধ্যায় তারা জেলা কার্যালয় সহ ব্যবসায়িক প্রতিষ্ঠানে চালিয়েছে বলে অভিযোগ করেছে গণ অধিকার পরিষদ। সিরাজগঞ্জ 3 আসনের সংসদ ভিপি আইনুল হকের উপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় তারা গাড়িতে ভাঙচুর করা হয়। সন্ধ্যায় রায়গঞ্জের ধানগড়া এলাকায় এই ঘটনা ঘটে। আইনুল অভিযোগ করেন কিছু দুষ্কৃতিকারী হত্যার উদ্দেশ্যে তার উপর হামলা চালায়। ঘটনার পর উত্তেজনা বিরাজ করছে এলাকায়। রাজধানী বিমানবন্দর এলাকায় র্যাব পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তাদের কাছ থেকে র্যাব লেখা পোশাক, 4টি পিস্তল, গুলি, মোটরসাইকেল সহ লুণ্ঠিত 12 লাখ টাকা উদ্ধার করা হয়েছে। ঘটনা গত 9 আগস্ট রবিবার সকাল 10:30টার। রাজধানীর ব্যস্ততম বিমানবন্দর সড়কে অনেকটা ফিল্মি কায়দায় ঘটে ডাকাতির ঘটনা। অস্ত্রের মুখে ডিএল ফিলিং স্টেশনের 1,21,75,000 টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। 3টি মোটরসাইকেলে এসে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায় অস্ত্রধারী 6 যুবক। দুর্ধর্ষ এই ডাকাতির রহস্য উদ্ঘাটনে অভিযান চালিয়ে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে চক্রটির 5 সদস্যকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয় লুণ্ঠিত 12 লাখ টাকা, র্যাব লেখা পোশাক, 4টি আগ্নেয়াস্ত্র, গুলি ও ডাকাতির কাজে ব্যবহৃত মোটরসাইকেল। এ পর্যন্ত এই ঘটনার সাথে জড়িত মোট 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কাছ থেকে 4টি 7.65
পিস্তল। সময় ফিলিং স্টেশনের সিসি ক্যামেরাও বন্ধ ছিল, ফলে পরিকল্পিত এই ডাকাতির সঙ্গে ভেতরের কারো যোগসাজশ ছিল কিনা তাও খতিয়ে দেখছে ডিবি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। তরঙ্গকে শুধুমাত্র সরকারি রাজস্ব আহরণের উৎস হিসেবে দেখার পরিবর্তে ডিজিটাল অবকাঠামোর চালিকা শক্তি হিসেবে বিবেচনার আহ্বান জানিয়েছেন টেলিযোগাযোগ খাতের অংশীজনরা। তাদের মতে সাশ্রয়ী মূল্যে অধিক তরঙ্গ বরাদ্দ এবং বিনিয়োগ বান্ধব নীতিমালা গ্রহণ করা হলে অর্থনীতি নতুন গতি পাবে। মানসম্পন্ন সেবার পরিধি বিস্তারের লক্ষ্যে তরঙ্গের দাম হ্রাসের বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। শনিবার রাজধানীতে সাশ্রয়ী তরঙ্গ ও সবার জন্য ইন্টারনেট শীর্ষক সেমিনারের আয়োজন করে টেলিকম রিপোর্টারদের সংগঠন টিআরএনবি। অনেক স্পেকট্রাম অব্যবহৃত থেকে যায়, আমরা সেই জায়গাতে একটু টাচ করতে চাই। অনুষ্ঠানে প্রযুক্তিবিদরা বলেন, মোবাইল ফোন সেবার অন্যতম অনুষঙ্গ তরঙ্গ। চলতি বছরের শেষ দিকে অপারেটরদের বিভিন্ন ব্যান্ডের তরঙ্গ নবায়ন করতে হবে। নবায়নের সময় যদি এর মূল্য হ্রাস না করা হয় তাহলে গ্রাহক পর্যায়ে সেবার মানে নেতিবাচক প্রভাব পড়বে। একটা ইস্যু হয়ে গেছে যে হাউ ক্যান বি রিকভার দ্য কস্ট অফ ইট। সেই জন্যই আমরা সবসময় রিকোয়েস্ট করছি যে আমাদের স্পেকট্রামটা, যেটা আমরা দেখেছি প্রায় 18% হচ্ছে আমাদের স্পেকট্রাম cost of our revenue, which is very high. So we have the spectrum renewal this year. So my humble submission to the honorable advisor and also the BTRC chairman that they will be taking, the careful, I would say, initiative. সেবার গুণগত মান নিশ্চিত করার লক্ষ্যে তরঙ্গের দাম কমানোর বিষয়ে আলোচনা চলছে বলে জানান প্রধানমন্ত্রীর টেলিকম ও আইসিটি বিষয়ক উপদেষ্টা। তরঙ্গের যথাযথ ব্যবহার নিশ্চিতের পরামর্শ দেন তিনি। Spectrum is a resource. It's a national resource. It's not a government resource. It's a national resource which should be utilized properly for the national benefit. So the way আমরা infrastructure sharing এ গেছি, ঠিক সেইভাবে আমরা কি করে স্পেকট্রাম শেয়ারিং এ যেতে পারি, that should be the one. মোবাইল অপারেটররা জানান, গ্রাহক অনুপাতে তরঙ্গের পরিমাণ কম থাকায় মানসম্মত সেবা মিলছে না। স্পেকট্রাম প্রাইসটা রেশনালাইজেশনের কথা বলছি, যে এমন একটা জায়গা আনতে হবে যে জায়গাটা থেকে আমরা আমাদের রোল আউট অব্লিগেশনগুলো কমপ্লিট করতে পারি, সেই সাথে আমরা জনগণকে সেবাটা দিতে পারি, অ্যান্ড অফকোর্স আমার যাতে সাফিসিয়েন্ট প্রফিট থাকে যাতে আমি ফিউচার ইনভেস্টমেন্টও কন্টিনিউ করতে পারি। কাস্টমাররা কি পাচ্ছে ইন টোটালিটি পার্সপেক্টিভ, স্পেকট্রামটা নেওয়ার পরে আমি রোল আউট করছি কিনা, স্মার্টফোন আনতে পারছে কিনা, রাইট প্রাইসে ডাটা দিতে পারছে কিনা, এই সবগুলো জিনিস মিলে আমাদের কাস্টমারের বেনিফিটটা যদি আমরা আলটিমেটলি নিয়ে না আসতে পারি, তাহলে টোটাল একটা শুধুমাত্র স্পেকট্রামের ডিসকাশন দিয়ে আসলে খুব একটা কাজে দিচ্ছে না। মোবাইলে মানসম্মত সেবার জন্য গ্রাহক প্রতি তরঙ্গের ব্যবহার কম। আগামী বছর 400 মেগাহার্টজ তরঙ্গ নিলামের জন্য তোলা হবে বলে জানান বিটিআরসির চেয়ারম্যান। রিসোর্স ইউটিলাইজেশন যদি বাড়ানো যায় তাহলে আমরা তাদেরকে ইনসেন্টিভ দিতে চাই। আমরা চাই হচ্ছে প্রত্যন্ত অঞ্চলে রিস্ক এরিয়া, ডিপ্রাইভড এরিয়াতে যাচ্ছে, ওইসব জায়গায় যদি রিসোর্স ইউটিলাইজেশন, স্পেকট্রাম ইউটিলাইজেশন যদি বাড়ানো যায়, কাভারেজ যদি বাড়ানো যায়, আমরা ইনসেন্টিভ দিতে চাই। বাট হাউ, অন হোয়াট বেসিস, উই রিয়েলি ডোন্ট নো। অনুষ্ঠানে জানানো হয়, মোবাইল অপারেটরদের মোট রাজস্বের অন্তত 16% তরঙ্গের ফি পরিশোধেই ব্যয় হয়। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের দেয়া রোহিঙ্গাদের তালিকা যাচাই বাছাই করেছে মিয়ানমার। শনিবার এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঢাকা থেকে পাঠানো 8,28,824 জনের তালিকার মধ্যে যাচাই হয়েছে 4,26,545 জনের পরিচয়। এর মধ্যে 3,08,000 জন রাখাইনের বাসিন্দা উল্লেখ করে রাখাইনের পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের ফেরত নিতে উদ্যোগ নেওয়ার আশ্বাসও দিয়েছে নির্বিত। 2017 সালের রাখাইনে পরিকল্পিত নিধনযজ্ঞ চালায় মিয়ানমারের সেনাবাহিনী। ব্যাপক হত্যাকাণ্ড, ধর্ষণ ও নির্যাতনের মুখে লাখ লাখ রোহিঙ্গা পালিয়ে আশ্রয় নেয় বাংলাদেশে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও গণমাধ্যমের হিসাবে এই সংখ্যা 10 লাখের বেশি। আন্তর্জাতিক মিডিয়ার খবরকে বিভ্রান্তিকর আখ্যা দিয়ে 10 লাখ রোহিঙ্গা বাস্তুচ্যুত হওয়ার দাবি অস্বীকার করেছে মিয়ানমার। এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, সংঘাতের আগে বুথিডং, মংডু ও রাথেডং টাউনশিপে 7,40,000-এর বেশি মানুষ বসবাস করত। সেখান থেকে বাংলাদেশে এসেছে 5,40,000-এর কিছু বেশি বাসিন্দা।
মিয়ানমার বলছে বাংলাদেশ থেকে পাঠানো হয়েছে 8,28,824 জনের তালিকা। এর মধ্যে 4,26,000 জনের পরিচয় যাচাই বাছাই শেষে তারা নিশ্চিত হয়েছে 3,08,797 জন রাখাইনের বাসিন্দা ছিল। 4,241 জনকে সন্ত্রাসী কার্যকলাপে জড়িত হিসেবেও চিহ্নিত করা হয়েছে। যাচাই করা বাকি 1,13,000-এর পরিচয় শনাক্ত করতে পারেনি দেশটি। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের সুবিধার্থে মিয়ানমার বাংলাদেশের সাথে সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানানো হয়েছে বিবৃতিতে। যাচাই সাপেক্ষে রাখাইনের পরিস্থিতি স্বাভাবিক হলে রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার উদ্যোগের কথাও জানিয়েছে নেইপিডো। বলেছে রোহিঙ্গা প্রত্যাবাসন দুপক্ষের আলোচনার মাধ্যমে সমাধানযোগ্য একটি বিষয়। এটিকে আন্তর্জাতিক ইস্যু হিসেবে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। মিয়ানমার দাবি করেছে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে এ পর্যন্ত বাংলাদেশের সাথে তাদের 3টি চুক্তি হয়েছে। 2018 থেকে 19 সালের মধ্যে 3 দফায় ফেরানোর উদ্যোগ নেওয়া হলেও ফিরে যেতে রাজি হয়নি কোনো রোহিঙ্গা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। শক্তিশালী 7.7 মাত্রা ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। এ পর্যন্ত 47 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় সময় ভোর 5টার দিকে সর্বদক্ষিণের প্রদেশ ইস্ট নুসা টেনগারায় আঘাত হানে এটি। ফ্লোরেস দ্বীপ সহ নেগেকাও এবং বিমা অঞ্চলে অনুভূত হয় জোরালো কম্পন। উৎপত্তিস্থল ছিল এন্ডে শহর, ভূপৃষ্ঠের 15 কিলোমিটার গভীরে। 6.1 মাত্রা সহ পরপর 3টি আফটার শক অনুভূত হয়। বেশ কয়েক জায়গায় বাড়িঘর ও অবকাঠামোর ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে। এখন পর্যন্ত 5 জনের প্রাণহানির খবর মিলেছে। ভূমিকম্পের জেরে ইস্ট ও ওয়েস্ট নুসা টেনগারা সহ সাউথ সুলাভেসি প্রদেশে সাময়িকভাবে জারি করা হয় সুনামি সতর্কতা। উপকূলীয় অঞ্চলগুলো থেকে নিরাপদ স্থানে সরানো হয় বাসিন্দাদের। প্রশান্ত মহাসাগরের উচ্চ ভূমিকম্প প্রবণ অঞ্চল প্যাসিফিক রিং অফ ফায়ারে অবস্থান ইন্দোনেশিয়ার। দর্শক, এ ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।